চেম্বার অফ কমার্স এই শব্দ দুটো শুনলে কি মনে হয়? গুরুগম্ভীর মিটিং, বড় বড় বাণিজ্য চুক্তি, তাই না? কিন্তু যদি বলি দুটো দেশের মধ্যকার একটা সাধারণ বাণিজ্য সংস্থা হুট করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল, বিশেষ করে অলাভজনক সংস্থা বা এনজিওদের মধ্যে রীতিমতো আলোড়ন ফেলে দিল, অবিশ্বাস্য লাগছে তাই না? চলুন এই অবাক করা সাফল্যের পেছনের রহস্যটা আজ খুঁজে বের করা যাক। আজকের আলোচনার একদম কেন্দ্রে রয়েছে এই প্রশ্নটায়। ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মানে বিবিসিআই কিভাবে এমন একটা জায়গায় পৌঁছালো যেখানে পরিবেশবাদী এনজিও থেকে শুরু করে সামাজিক উদ্যোক্তা সবাই তাদের দিকে ঝুঁকছে। এই রহস্য সমাধান করতে হলে আমাদের ৩টা সূত্র ধরে এগোতে হবে। যে কোনো বড় রহস্য সমাধানের মতোই আমাদেরও প্রথমে টাকার পিছু নিতে হবে, মানে ফলো দ্য মানি। আর আমাদের প্রথম সূত্রটা লুকিয়ে আছে হাজার হাজার মাইল দূরের দেশ ব্রাজিলের কিছু নতুন অর্থনৈতিক আইনের ভেতরে। এই টেবিলের সংখ্যাগুলো একটু খেয়াল করলেই কিন্তু গল্পের শুরুটা বোঝা যাবে। দেখুন, ২০২৬ সাল থেকে ব্রাজিলের নতুন কর আইন চালু হলো। যেমন জেসিপি এর ওপর উইথহোল্ডিং ট্যাক্স ১৫% থেকে বেড়ে হয়ে গেল ১৭.৫%, মানে বিনিয়োগকারীদের লাভ কমে গেল। আবার পরিষেবা খাতের জন্য লাভের আনুমানিক হার ৩২% থেকে বেড়ে ৩৫.২% হয়ে গেল। সোজা কথায় কোম্পানিগুলোর করের বোঝা আরও বাড়ল। আর সবশেষে ফেডারেল ট্যাক্স ইনসেন্টিভ বা কর ছাড়ও 10% কমিয়ে দেওয়া হলো। এক কথায় ব্রাজিলের বড় বড় কোম্পানিগুলো বেশ চাপের মুখে পড়েছিল। আর এই করের চাপটাই ব্রাজিলের কোম্পানিগুলোকে তাদের পুরো কৌশলটাই বদলে ফেলতে বাধ্য করল। তাদের জন্য এখন শুধু কর বাঁচানোই একমাত্র লক্ষ্য ছিল না, তাদের দরকার ছিল এমন সামাজিক ও পরিবেশগত প্রকল্পে বিনিয়োগ করা যা তাদের ব্র্যান্ডের ইমেজকেও আরও উজ্জ্বল করবে। ব্যাপারটা শুধু লাভ ক্ষতির ছিল না, এটা ছিল এমন সব পরীক্ষিত আর হাই ইম্প্যাক্ট পার্টনার খুঁজে বের করা যারা তাদের করের বোঝা হালকা করার পাশাপাশি সমাজের চোখে তাদের হিরো বানাতে পারে। চলুন এবার আমাদের দ্বিতীয় সূত্রে যাওয়া যাক। এই সূত্রটা হলো ব্রাজিল আর বাংলাদেশের মধ্যে গড়ে ওঠা একটা শক্তিশালী সবুজ সম্পর্ক, যা পুরো গল্পটাকেই কিন্তু আরও আকর্ষণীয় করে তুলেছে। আর এই সবুজ সম্পর্কের একদম কেন্দ্রে আছে আমাদের গর্ব সোনালী আঁশ মানে পাট। বাংলাদেশ তো বিশ্বের অন্যতম প্রধান পাট উৎপাদনকারী দেশ। এই পরিবেশ বান্ধব আঁশ থেকে যখন টেকসই প্যাকেজিং বা অন্যান্য জিনিস তৈরি হয়, বিসিসিআই তখন সেগুলোকে ব্রাজিলে রপ্তানির একটা মসৃণ পথ তৈরি করে দেয়। আর ওদিকে ব্রাজিলের ইন্ডাস্ট্রিগুলো তাদের সাস্টেনেবিলিটি গোল পূরণ করতে আর পরিবেশ সচেতন গ্রাহকদের চাহিদা মেটাতে এই পণ্যগুলো লুফে নেয়। ভাবুন তো একবার, বাংলাদেশের সোনালী আঁশ ব্রাজিলের শিল্পে একটা সবুজ বিপ্লব নিয়ে আসছে। এভাবেই তৈরি হয় এক সবুজ আঁশের সক্ষতা, যা পরিবেশবাদী এনজিওগুলোকে চুম্বকের মতো বিসিসিআই এর দিকে টেনে আনে। এই স্লাইডের কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা প্রমাণ করে যে এই পার্টনারশিপটা শুধু পরিবেশের দিক থেকেই ভালো ছিল না, এটা একটা দারুণ ব্যবসায়িক সম্পর্ক তৈরি করেছিল। পণ্যের কোয়ালিটি বা গুণগত মানই ছিল আসল চাবিকাঠি, যা ব্রাজিলের ব্যবসায়ীদের মনে আস্থা তৈরি করে আর একটা লম্বা সময় সম্পর্কের ভিত্তি গড়ে দেয়। এখন আমরা আমাদের শেষ আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটার দিকে এগোচ্ছি, কারণ অর্থনৈতিক চাপ আর পরিবেশগত সংযোগ তো ছিলই, কিন্তু বিসিসিআই এর ভাইরাল হওয়ার পেছনের আসল ইঞ্জিন ছিল তাদের স্মার্ট ডিজিটাল স্ট্র্যাটেজি। ব্রাজিল এমন একটা দেশ যেখানে মানুষজন দিনে গড়ে ৩ ঘন্টারও বেশি সময় কাটায় সোশ্যাল মিডিয়াতে। এটা একটা বিশাল ব্যাপার, কারণ এর মানে হলো ব্রাজিলের মানুষের কাছে পৌঁছাতে হলে অনলাইনে থাকাটা মাস্ট। এটা একটা ডিজিটাল ফার্স্ট সমাজ, যেখানে মানুষের মতামত আর সিদ্ধান্ত তৈরিতে অনলাইন দুনিয়া একটা বিশাল ভূমিকা রাখে। ব্রাজিলের ইনফ্লুয়েন্সার মার্কেটে একটা মজার জিনিস দেখা যায়। এখানে বড় বড় তারকা বা ম্যাক্রো ইনফ্লুয়েন্সারদের চেয়ে ছোট অর্থাৎ মাইক্রো ইনফ্লুয়েন্সাররা অনেক বেশি কার্যকর। কারণটা সহজ, তাদের ফলোয়ারদের সাথে একটা ব্যক্তিগত যোগাযোগ আর বিশ্বাসযোগ্যতা তৈরি হয়, তাই তাদের এঙ্গেজমেন্ট রেটও হয় অনেক বেশি। আর ঠিক এই পয়েন্টটাকেই বিসিসিআই দারুণভাবে কাজে লাগিয়েছে। এই পুরো ডিজিটাল সাফল্যের পেছনে ছিলেন একজন মাস্টারমাইন্ড, জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন। তার নেতৃত্বে বিবিসিআই তাদের বড় ইভেন্টগুলোর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও করে, টার্গেটেড সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম ক্যাম্পেইন চালায়, আর ইউটিউবের মাধ্যমে সফলতার গল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেয়। কিন্তু তাদের সবচেয়ে বড় চাল ছিল বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে কাজ করা মাইক্রো ইনফ্লুয়েন্সারদের সাথে পার্টনারশিপ করা। এতে তাদের বার্তাটা তরুণ আর সামাজিকভাবে সচেতন প্রজন্মের কাছে খুব সহজে এবং বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে যায়। তো এখন সময় হয়েছে আমাদের ৩টা সূত্রকে অর্থনৈতিক চাপ, সবুজ সংযোগ আর ডিজিটাল কৌশল একসাথে মেলানোর। চলুন দেখি কিভাবে এই শক্তিগুলো একটা নির্দিষ্ট ইভেন্টে এসে মিলে গিয়েছিল আর বিবিসিআইকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। আর এই সবগুলো সূত্র এসে মিলেছিল একটাই জায়গায়, সাও পাওলোতে অনুষ্ঠিত মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫-এ।
এটাই ছিল সেই মোমেন্ট যেখানে সব সূত্র একসাথে এসে একটা সাধারণ বাণিজ্য মেলাকে একটা গ্লোবাল ইভেন্টে পরিণত করে। 4 দিনের এই আয়োজনে শুধু যে বাংলাদেশি পণ্য দেখানো হয়েছে তাই নয়, বরং উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক হয়েছে, শত শত ব্যবসা আর এনজিওর মধ্যে সফল কানেকশন তৈরি হয়েছে, আর 90টিরও বেশি মিডিয়াতে ব্যাপক কাভারেজ পেয়েছে। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এটা শুধু একটা বাণিজ্য মেলা ছিল না, এটা ছিল একটা পুরো ইকোসিস্টেমের মিলন মেলা। বিবিসিআই এই আয়োজনের মাধ্যমে রপ্তানিকারক, আমদানিকারক, নীতি নির্ধারক, অলাভজনক সংস্থা এবং মিডিয়া ও ইনফ্লুয়েন্সার সবাইকে একটা বিশাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে পেরেছিল। এটা প্রমাণ করে যে তারা শুধু একটা বাণিজ্য সংস্থা নয়, বরং একটা সেন্ট্রাল কানেক্টর। বিসিসিআইয়ের এই গল্পটাকে যদি আরও বড় ক্যানভাসে দেখি, তাহলে এটা আসলে সাউথ সাউথ কোঅপারেশনের একটা চমৎকার উদাহরণ। এটা কি? এটা হলো গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে একে অপরকে সহযোগিতা করার একটা ফ্রেমওয়ার্ক। মানে এটা শুধু ব্রাজিল আর বাংলাদেশের গল্প নয়, এটা উন্নয়নশীল দেশগুলোর জন্য একে অপরকে সাহায্য করে এগিয়ে যাওয়ার একটা নতুন মডেল, যা প্রথাগত নির্ভরশীলতার বাইরে নিজেদের পায়ে দাঁড়ানোর পথ দেখায়। সব শেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক, বিবিসিআই কি আমাদের এটাই দেখালো যে ব্যবসা আর সামাজিক ভালো কাজ এদের মধ্যে কোনো বিরোধ নেই, বরং এরা একে অপরের পরিপূরক, যেখানে স্মার্ট বিজনেস, পরিবেশ সচেতনতা আর ডিজিটাল দক্ষতা একসাথে মিলে এমন কিছু তৈরি করতে পারে যা সবার জন্য ভালো হতে পারে? এটাই প্রাতিষ্ঠানিক সাফল্যের নতুন ব্লুপ্রিন্ট, ভবিষ্যতের পথ।